নমস্কার নমস্কার নিউজ ভ্যানগার্ডের জনপ্রিয় টক শো তক্কযুক্তি গপে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি চন্দন। প্রতিদিনের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা বসে গেছি আলোচনায়। আমার সাথে আছেন অতিথিরা আমাদের স্টুডিওতে। আগে জেনে নেব আসলে আলোচনাটা কি বিষয় হচ্ছে। আপনারা জানেন, আপনারা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমের অলরেডি শুনে গেছেন যে গত 24শে এপ্রিল ছত্তিশগড়ের সুকমায় মাওবাদী হামলায় ২৬ জন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন এবং অনেকেই আহত। এরকম একটি কষ্টের ঘটনা, এমন একটি বেদনাদায়ক ঘটনা রাষ্ট্রের মধ্যে একটি ঘটনার পর আমরা আজকের আলোচনায় বসতে বাধ্য হয়েছি। আসলে কেন হচ্ছে এমন, কেনই বা এইভাবে মাওবাদী আক্রমণ হচ্ছে আমাদের জওয়ানদের উপর? আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ২৬ জন জওয়ান হত্যা। এটা কি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ নাকি মানবাধিকার লঙ্ঘন? এই নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আছেন, আমরা পরিচিত হয়ে নিচ্ছি যারা আছেন। ওতে একেবারে ডান দিক থেকে আছেন মৃন্ময় চক্রবর্তী, স্বাগত জানাচ্ছি। উনি সিপিআইএমএল লিবারেশন থেকে এসেছেন। আছেন মানবাধিকার কর্মী পুরুষোত্তম রায়বর্মন, স্বাগত জানাচ্ছি আপনাকে। আছেন প্রসেনজিৎ চক্রবর্তী, যিনি বিজেপি থেকে এসেছেন, স্বাগত আপনাকে স্টুডিওতে। আর দর্শকবৃন্দ, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, কেন এই আক্রমণ, আসলে ঘটনাটা বা কেন ঘটছে, মাওবাদী আক্রমণ বাড়ছে কেন, বারবার কিন্তু আমরা এটা লক্ষ্য করছি। তো এই নিয়ে আজকে কিন্তু আলোচনা করব। এবং আসলে কি সরকার ব্যর্থ, নাকি কোথাও না কোথাও দুর্বলতা আছে সরকারের নীতিগত দিকে, এবং মাওবাদীরা কি চায়, এই নিয়ে আলোচনা। আমরা একেবারে সরাসরি চলে যাচ্ছি অতিথিদের কাছে। প্রথমে আমি যাব মৃন্ময় বাবু, যে বিষয়ে গত ২৪ তারিখ এরকম একটা ঘটনা রাষ্ট্রে, সেখানে সিপিআইএমএল লিবারেশন থেকে আপনি আছেন এবং এই বিষয়টা ভালো বুঝবেন যে আসলে মাওবাদীদের চাওয়া কি, এনারা কি চাইছেন, যার দরুন ওনারা ভারতের যে জওয়ান, ভারতের যে ফৌজ, ওনাদের উপর সশস্ত্র আক্রমণে নেমে পড়ছেন এবং দীর্ঘদিন ধরে এটা হচ্ছে। আসলে এনারা কি চান? আসলে তো ধরেন ৮০-র দশক থেকেই আপনার এই বস্তার এলাকায় মাওবাদীদের উপরে এই ধরনের আক্রমণ, যে আন্দোলন করে, আদিবাসীদের নিয়ে আন্দোলন করে, সেই আন্দোলনটা ফলেই রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলনটা যায়, রাষ্ট্র এখানে নিপীড়ন চালায়। ৮০-র দশক থেকে এটা মাওবাদী বনাম রাষ্ট্রের বিরুদ্ধে একটা লড়াই শুরু হয়। আর এটা ক্রমাগত বাড়তে বাড়তে এখন মাওবাদীদের উপর দমনের হাতিয়ার হিসেবেই সামনে চলে এসছে। মাওবাদীদের উপরেই দমন করা হয়। এটা এখন আপনি সারা ভারতবর্ষেই এই বস্তারে সবচেয়ে বেশি, ছত্তিশগড়ের বস্তারে আদিবাসী এলাকার মধ্যে প্রচণ্ড পরিমাণ নিপীড়ন আদিবাসী জনগণের উপরে। আর সেই নিপীড়নের বিরুদ্ধে মাওবাদীরা যখন লড়াই করেন, তখন তারা এই ধরনের হত্যার রাজনীতিতে তারা নামেন, সামরিকভাবেই তারা এটা মোকাবেলা করার চেষ্টা করেন। আর রাষ্ট্র সেইভাবেই সামরিকভাবেই এটা মোকাবেলা করে। আর সে তারই পরিণতিতে এই ধরনের ঘটনাগুলি ঘটে। চাইছেন কি মাওবাদীরা, চাইছেন কি? মাওবাদীরা তো ভারতবর্ষের মুক্তি চায়, জনগণের মুক্তি চায়, কৃষক জনগণের, আদিবাসী জনগণের, শ্রমিক শ্রেণীর মুক্তি চায়। ওনারা কি মুক্ত নন এখন? ওনারা কি পরাধীন আছেন? না, সামন্ততন্ত্রের বিরুদ্ধে, জমিদার শোষণের বিরুদ্ধে, জমিদারি রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে তারা মুক্তি চান। আপনি বলতে চাইছেন বুর্জোয়া শ্রেণীর, বুর্জোয়াদের বিরুদ্ধে লড়াই। এখন তো জমিদার নেই সেই জায়গাতে আর কি। হ্যাঁ, তা তো আছে। সেই জায়গাতে আপনি বলছেন বুর্জোয়া শ্রেণীর বিরুদ্ধে লড়াই। তাহলে এই লড়াইটাতে হাতিয়ারের কি প্রয়োজন? সেখানে তো গণতান্ত্রিক আন্দোলনও করা যায়। হ্যাঁ, সেটাই তো এখন সবচেয়ে বড় প্রশ্ন, যে মাওবাদীরা এই ধরনের যদি অ্যাক্টিভিটিস তারা করেন, তা সাধারণভাবে আপনার এটা একটা জনগণের কাছ থেকে একটা বিচ্ছিন্নতার জন্ম দেয়। রাষ্ট্রের আহ্বান করা হয় আরো বেশি রিপ্রেশন নামানোর জন্য। এই ধরনের কার্যকলাপ করার ফলে তো আরো বেশি রাষ্ট্র সশস্ত্রভাবে তাদের উপর দমন পীড়ন নামাবে, ঠিক না? তার বিপরীতে যদি ধরেন আপনার কর্পোরেট লুটের বিরুদ্ধে, জল জমি জঙ্গলের জন্য, আদিবাসীদের অধিকারের জন্য যদি মাস মুভমেন্ট তারা করতো, সেটা অনেক বেশি কার্যকরী ছিল। সেটা না করে এই ধরনের সামরিক অ্যাক্টিভিটিসটা যাওয়াটা রাষ্ট্রের আরো আহ্বান করা, যে এই ধরনের সশস্ত্র কার্যকলাপ আরো বেশি রিপ্রেশনের দিকে তাদেরকে টেনে আনা। পুরুষোত্তম বাবু, যে বিষয়টা উনি বললেন যে রাষ্ট্রের যে নীতি এবং রাষ্ট্রীয় যে কাঠামো, বর্তমান কাঠামো, এটার বিরুদ্ধে কিন্তু মাওবাদীদের এই সশস্ত্র আন্দোলন। এখন প্রশ্ন হচ্ছে সেই জায়গায় যে আপনার থেকে এটা মানে দর্শক জানতে চাইবে এবং আমরাও একটা আশা রাখি যে আসলে দেশ এবং রাষ্ট্র, এই দুটার মধ্যে কি তফাৎ কোথায়? প্রথমত একটা প্রশ্ন হলো, আমরা আলোচনা করছি গত ২৪ তারিখ ছত্তিশগড়ের সুকমাতে মাওবাদীদের দ্বারা আক্রমণে ২৬ জন সিআরপিএফ জওয়ান মারা গেছেন এবং অনেকেই আহত হয়েছেন।
এই যে কোনো হত্যাই আমাদেরকে বিচলিত করে। যখন রাষ্ট্র সাধারণ মানুষকে নির্বিচারে খুন করে আমরা বিচলিত হই, আমরা দুঃখিত হই, আমরা মর্মাহত হই। স্বাভাবিকভাবেই যখন কাগজে দেখলাম ছত্তিশগড়ে 26 জন সিআরপিএফ জওয়ান মারা গেলেন, স্বাভাবিকভাবে আমাদেরকে নাড়া দিয়েছে। এই মৃত্যু আমরা কোনো মৃত্যুই মানা যায় না, 26 জনের মৃত্যু মানা যায় না। এই মৃত্যু না হওয়াই বাঞ্ছনীয়। মানুষগুলো বেঁচে থাকলে আমরা খুশি হতাম। তাদের যারা হিংসাকে আমরা পরিহার করতে চাই, কিন্তু মুশকিল হচ্ছে কি, আপনি চাইলেই তো আর হিংসাকে পরিহার করা যাবে না। আমরা মানবাধিকার কর্মীরা মাওবাদীদের সশস্ত্র কর্মপদ্ধতির সাথে একমত নই। আমরা মনে করি তারা যে কথাগুলো বলছেন এই কথাগুলোর মধ্যে যৌক্তিকতা আছে। এটা আমার কথা নয়, প্ল্যানিং কমিশনও 2008 সনে ভারতবর্ষে বামপন্থী সন্ত্রাসবাদী কিংবা বামপন্থী সশস্ত্র যে আন্দোলন তার প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন আজকে ভারতবর্ষে বামপন্থী সশস্ত্র জঙ্গিপনা মাথাচাড়া দিচ্ছে। এর মূলে আছে ভারত রাষ্ট্রের চূড়ান্ত ব্যর্থতা। ভারতবর্ষের আদিবাসীদের, ভারতবর্ষের গরিব মানুষদের আর্থসামাজিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে ভারত রাষ্ট্র চূড়ান্তভাবে ব্যর্থ। এখানে উন্নয়ন পৌঁছয়নি, এখানে মানুষের জীবন জীবিকার অধিকার লঙ্ঘিত। এখানে ভারতবর্ষের একটা জিনিস খেয়াল রাখবেন যে ছত্তিশগড়, দান্তেওয়াড়া কিংবা সুকমা জেলা, বাস্তার, এই যে মধ্য ভারত, মধ্যপ্রদেশ, আপনার উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, এই মধ্য ভারত হচ্ছে ভারতবর্ষের মধ্যাঞ্চল। এইটা ভারতবর্ষের সবচেয়ে প্রাকৃতিক সম্পদে ভরপুর অঞ্চল। এখানে মাটির নিচে লক্ষ লক্ষ বছরের প্রাকৃতিক প্রক্রিয়ায় মানে মহার্ঘ প্রাকৃতিক সম্পদ লুকিয়ে আছে। প্রশ্ন হচ্ছে এই মধ্যাঞ্চলকে কেন্দ্র করে ভারত রাষ্ট্র কেন ঝাঁপিয়ে পড়েছে? এটা হচ্ছে একটা কর্পোরেট লুট। আদিবাসীদের উচ্ছেদ করো, আদিবাসীদের জঙ্গলের অধিকার কেড়ে নাও, আদিবাসীদের জমির অধিকার কেড়ে নাও, বনজ সম্পদ লুট করো, লুট করে কর্পোরেটদের লুটের পসরা সাজিয়ে দাও, এবং তার বিরুদ্ধে আদিবাসীরা লড়াই করছেন। সেই লড়াই করতে গিয়ে রাষ্ট্র নির্বিচারে খুন করছে। আজকে আমরা 26 জন সিআরপিএফ জওয়ান খুন হয়েছেন মিডিয়াতে দেখছি, কাগজে দেখছি, আমাদের হৃদয় নাড়া দেয় স্বাভাবিকভাবেই। কিন্তু কিছুদিন পূর্বেও রাষ্ট্র এই বাস্তারে, ছত্তিশগড়ে একটা যুদ্ধ ঘোষণা করেছে। এই দেখুন, ভারতবর্ষের পৃথিবীর মধ্যে সবচেয়ে গুণগত মানসম্পন্ন ম্যাগাজিন ফ্রন্টলাইন বলছে ললেস ইন বাস্তারে সেনাবাহিনী বলছে, সেনাবাহিনী, বিজেপি সরকার, যে সরকারই থাকুক, কেন্দ্রে বিজেপি, এখনো বিজেপি আছে, তারা মাওবাদী হিংসা দমন করার নামে আদিবাসীদের উপর নির্বিচার হিংস্র অভিযান চালিয়েছে। গণধর্ষণ, খুন করা, লুটপাট করা, এগুলো চলছে দিনের পর দিন। আজকে আমরা একটা ঘটনা নিয়ে আলোচনা করলে হবে না। আমি প্রথমেই বলেছি এই ঘটনাটা নিন্দনীয়, দুঃখজনক। এই ঘটনাটা এড়ানো গেলেই ভালো হতো, কিন্তু এখানে দুপক্ষই যুদ্ধ নেমেছে। ভারত রাষ্ট্র তার দেশের জনগণের বিরুদ্ধে ড্রোন আক্রমণ পরিচালনা করছে, ড্রোন বিমান নিয়ে আক্রমণ পরিচালনা করছে। আমরা খবর জানি না, একজন গান্ধীবাদী, দান্তেওয়াড়ার গান্ধীবাদী হিমাংশু কুমার, উনি একটি বই লিখেছিলেন, এসো পাশে দাঁড়াও। উনি বলছেন, এটা আপনারা দেখবেন, উনি বলছেন আমি গান্ধীবাদী, আমি নকশাল নই, আমি নকশালদের রাজনীতি পছন্দ করি না, আমি হিংসাকে পরিহার করতে চাই, আমি গান্ধীর স্বরাজ গড়তে চাই। কিন্তু আমি গান্ধীর স্বরাজ গড়ার স্বপ্ন নিয়েই ছত্তিশগড়ে বনবাসী চেতন আশ্রম করেছিলাম, এখানকার আদিবাসীদের অধিকার দেওয়ার জন্য। কারণ ছত্তিশগড়ে কিংবা ভারতবর্ষের মধ্যাঞ্চলে প্রশাসন বলতে কিছুই নেই। উনি বলছেন, একটা জায়গায় আমি আপনাকে একটু শোনাচ্ছি, এসো পাশে দাঁড়াও। তোমার বিচার ব্যবস্থা, তোমার প্রশাসন, তোমার গণতন্ত্র তুমি নিজে হাতে ধ্বংস করছো এদের। তাহলে ধ্বংস করার জন্য নকশালদের হাতে রইল কি? যখন লেখা কিংবা কথা বলা হয়ে যায় অপরাধ, বিনায়ক সেন তো কেবল লিখেছিলেন, আমি তো কেবল কথাই বলেছিলাম, তখন আর কী বা করা থাকতে পারে? তখন আদিবাসীরা যদি চরম বিপন্নতার ভেতর দাঁড়িয়ে বন্দুক হাতে তুলে নেয়, তাদের দোষ দিতে পারে কি? আমি কেন বলছি দেখুন, এই হিমাংশু কুমারের আশ্রমটাকে আধা সামরিক বাহিনী গুড়িয়ে দিয়েছে। হিমাংশু কুমার বলেছেন সেনাবাহিনীর বিরুদ্ধে আধা সামরিক বিরুদ্ধে 1000টি ধর্ষণের এফআইআর করা হয়েছিল, একটি এফআইআরের বিচার হয়নি। তা আমাকে ছত্তিশগড়, দান্তেওয়াড়া, ভারতবর্ষের মধ্যাঞ্চলে ভারত রাষ্ট্র যে যুদ্ধ ঘোষণা করেছে ভারতবর্ষের মানুষের বিরুদ্ধে, সেই যুদ্ধের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সবটাকে বিচার বিশ্লেষণ করতে হবে। আজকে বিচ্ছিন্নভাবে এই ঘটনাকে দেখলে হবে না। কিছুদিন আগে আমরা দেখলাম যে মাওবাদীদের হিংসা আমরা সমর্থন করি না, আমি ব্যক্তিগত হিংসা সমর্থন করি না, কিন্তু মাওবাদীদের যুক্তি হলো রাষ্ট্র তো ভালো কথা শুনে না। কারণ মাওবাদীর একটা যুক্তি দেখায়
দেখুন, নর্মদা বাঁচাও আন্দোলনের মেধা পাটকার 20 বছর 25 বছর ধরে সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন করলো, শান্তিপূর্ণ সাথে জল সমাধি করলো, অনেক কিছু করলো, কিছু কিছু করতে পারলো। কারণ রাষ্ট্র তো সাধারণ মানুষের কথা শুনে, রাষ্ট্র তো বন্দুকের আওয়াজ শুনে, এই ব্যাখ্যাটা আছে। তবে এই আপনার এই যে ঘটনা ঘটলো, একটা হলো এই ঘটনা শুধু আইন শৃঙ্খলার সমস্যা নয়। আজকে বামপন্থী হিংসা কিংবা নকশাল কিংবা মাওবাদীদের হিংসা, এটা নিছক আইন শৃঙ্খলার সমস্যা নয়, এটাকে একটা আর্থসামাজিক সমস্যা হিসেবে দেখতে হবে। এবং আর্থসামাজিক দৃষ্টিভঙ্গিতেই এই আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান করতে হবে। এই সমস্যার সমাধান করতে গেলে যেটা সবচেয়ে বড় প্রয়োজন, ভারতবর্ষের মধ্যাঞ্চলের ভারতবর্ষের প্রাকৃতিক সম্পদ লুট করার যে আয়োজন কেন্দ্রীয় সরকার করছে, সেই আয়োজন বন্ধ করতে হবে। আদিবাসীদের তাদের অরণ্যের অধিকার ফিরিয়ে দিতে হবে, আদিবাসীদের জীবনের মর্যাদা দিতে হবে, এবং ভারতবর্ষের মধ্যাঞ্চলে সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী, সিআরপিএফরা যে একটা ব্যারিকেড তৈরি করেছে, এটা ভাঙতে হবে। আজকে যে জওয়ানরা মারা গেছেন তারা তো গরিব ঘরের সন্তান, তারা তো আমার দেশের সন্তান। তারা কেন মারা গেলেন? কেন? দেখুন, আজকে অনেক বড় বড় আমরা দেশপ্রেমের কথা বলি, বিএসএফ এর মতো একটা বাহিনীতে 2 মাস ধরে কোনো আধিকারিক নেই, সর্বোচ্চ আধিকারিক না। একটা হলো না আর ইন্টেলিজেন্স ফেলিওর কিরকম, 300 লোক কিংবা 500 লোক কাগজে দেখলাম, দুপুরবেলা 300 লোক গ্রামবাসীরও ছিল, দুপুরবেলা ঘেরাও করলো নির্বিচারে। তারা অস্ত্র, কারণ দুপক্ষে যুদ্ধ লড়ছে। ভারত সরকারও আমার দেশের মানুষের বিরুদ্ধে বিমানে করে বোমা ফেলছে, তারাও যুদ্ধ লড়ছে। ভারত সরকার ড্রোন আক্রমণ করেছে, ঘটনা এরকম কোন প্রামাণ্যতা আছে? সবাই বলে এই দেখুন ললেস। না, আপনি ফ্রন্টলাইন পত্রিকা ভারতবর্ষের সবচেয়ে নিরপেক্ষ, নির্ভীক, পাক্ষিক, সারা পৃথিবীতে স্বীকৃত, সেই ফ্রন্টলাইন বলছে ললেস ইন বাস্তার একটু দেখুন, অন দ্য প্রিটেক্সট অফ ফাইটিং left-wing extremism, the BJP government in Chhattisgarh unleashes terror on the tribal people in the mineral-rich region, activists working among them and journalists in the line of duty. But এখানে তো ড্রোন আক্রমণে ভারতে তো পাকিস্তান হয়নি এখনো। না, আপনি আমার কথা বুঝতে পারেননি। ভারতীয় সেনাবাহিনী ভারতবর্ষের মধ্যাঞ্চলে, ছত্তিশগড়ে, এই সমস্ত মধ্যাঞ্চলে মাওবাদী হিংসা দমন করার নামে সাধারণ মানুষের উপর ড্রোন আক্রমণ করছে, ড্রোন চালিত আক্রমণ পরিচালনা করছে। এটা প্রামাণ্যতা আছে, সময় স্বীকার করে, এটা অস্বীকার কোনো কারণ নেই। ভারত সরকারই বলছে, এটা আপনি স্বরাষ্ট্র দপ্তর বলছে। আপনার কাছে আসবো পুরুষোত্তম ঘটনা। প্রসেনজিৎ বাবু, আজকে পুরুষোত্তম বাবু বলছেন যে রাষ্ট্র কিন্তু কোথাও না কোথাও এক ধরনের একেবারেই হিংসাত্মমূলক আর্থসামাজিক ব্যাপারটাকে না দেখে হিংসাত্মমূলক ব্যবস্থা নিচ্ছে মাওবাদীদের বিরুদ্ধে। এটা দমন করার জন্য অস্ত্র হাতে নিয়েছে এবং অস্ত্রের মাধ্যমেই হিংসার মাধ্যমে হিংসা দমনে নামছে। তো একটা দোষ দিচ্ছেন উনি, এবং এটাও বলছেন যে এখানে কেন্দ্র সরকারের কোথাও না কোথাও মানে ওনাদের ফেলুয়ার বলতে পারেন, ওনারা হেরে গেছেন, এই জন্য এটা করছেন। আপনারা কেন্দ্রে আছেন বিজেপি সরকার, তো আপনারা বলুন এখানে কোথায় উনি যে আরোপটা করলেন ওইটা কি সঠিক? প্রথমত বোঝা দরকার আছে কি, এই যে সিআরপিএফ জওয়ানদের উপর আক্রমণ হয়েছে, এখানে যে জওয়ানরা তারা ভারত মাতার সন্তান, ভারতবর্ষের নাগরিক। তাদের ওপর যারা আক্রমণ করেছে তারাও ভারতবর্ষের নাগরিক, আমরা ধরে নিতে পারি, তারাও ভারতীয়। তো ভারতবর্ষের মধ্যেই সরকারিভাবে যারা ভারত রাষ্ট্রের রক্ষার জন্য কাজ করছে তাদের উপর আক্রমণ করেছে কারা? ভারতবর্ষের কিছু মানুষ যারা বেআইনিভাবে রাষ্ট্রীয় আইন উল্লঙ্ঘন করে অস্ত্র হাতে নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। এটা আপনারাও বলছেন, মানবাধিকার কর্মীরাও বলছেন যে এটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের মতোই। এটা দেখুন, খেয়াল করার মতো বিষয় হলো, আমাদের প্রথম কি দেখতে হবে? প্রথম হলো বৈদেশিক আক্রমণ থেকে দেশটা রক্ষিত হলে দেশের উন্নয়ন এবং বাকি সমস্ত কিছু সুনিশ্চিত করা যায়, মানবাধিকার থেকে শুরু করে সমস্ত কিছু। প্রথম হলো রাষ্ট্রের সীমাকে সুরক্ষিত করা। এটা যে কোনো পৃথিবীর যে কোনো রাষ্ট্রের জন্য প্রাথমিক কাজ এটা। কারণ সারা পৃথিবীতে আন্তর্জাতিক রাজনীতিতে কত ঘটনা ঘটে আমরা দেখেছি, অসংখ্য ঘটনা ঘটেছে, যুদ্ধ, বিশ্বযুদ্ধ পর্যন্ত দেখেছি আমরা। তো আমাদের রাষ্ট্রের এক পাশে পাকিস্তান, প্রায় প্রত্যেক দিন পাকিস্তানের সেনাবাহিনীর জওয়ানরা অফিসিয়াল সাপোর্ট নিয়ে আমাদের দেশের সেনাদের ওপর, জওয়ানদের ওপর এবং সিভিলিয়ানদের ওপর, সাধারণ গ্রামবাসীদের ওপর মর্টার দিয়ে কখনো আক্রমণ করছে, কখনো AK-47 থেকে AK-56। না, খেয়াল করতে হবে, আমি কথাটা আসছি, বুঝতে হবে প্রথম। একদিকে আমাদের পাকিস্তান সীমান্তে প্রায় প্রত্যেক দিন আমাদের কাছে চ্যালেঞ্জ, অন্যদিকে চীন সীমান্তে আপনারা দেখছেন যে অরুণাচল প্রদেশ নিয়ে অবৈধভাবে অরুণাচল প্রদেশের ওপর একটা
অধিকার জমানোর জন্য চীন বারবার দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে। অনেক সময় আমরা অতীতে দেখেছি, আজকে হচ্ছে না, এটা আজকে একটা শক্তিশালী সরকার থাকার ফলে, একটা রাষ্ট্রবাদী সরকার থাকার ফলে যেটা সম্ভব হচ্ছে না। অতীতে আমরা দেখেছি চীনের সেনারা আমাদের সীমান্তে ঢুকে গ্রামবাসীদেরকে হুমকি দেওয়া, তাদেরকে চীনের নাগরিক বলে সম্বোধন করা, আমাদের জওয়ানদের ওপর হুমকি ধুমকি দেওয়া, তাদেরকে পিছিয়ে যাওয়ার জন্য বলা, বা অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীকে বিনা ভিসায় চীন যাওয়ার জন্য বলা, ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনা দেখেছি। তো এই চ্যালেঞ্জগুলো এখনো আছে, কারণ চীন এখনো ঠিক হয়ে যায়নি, সৎপথে আসেনি এখনো, পাকিস্তান এখনো ঠিক হয়নি, তারা বারবার চ্যালেঞ্জ দিচ্ছে। এছাড়া তো অন্যান্য অনেক সন্ত্রাসবাদী সংগঠন আছে, আন্তর্জাতিক সংগঠন আছে, যারা ভারতবর্ষকে বিভিন্নভাবে দুর্বল করার জন্য চেষ্টা করছে। এই সময়ে যাদের প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল যে রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্রীয় সুরক্ষা সুনিশ্চিত করা, দেশকে প্রথম রক্ষা করা, সেটা না করে তারা এই সময় কি করছে? রাষ্ট্রের ওপর আক্রমণ করছে। যারা দেশের জন্য দেশকে রক্ষা করার জন্য, সাধারণ মানুষকে রক্ষা করার জন্য দেশের মধ্যে যে ব্যাপক ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটি হচ্ছে, সে ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিগুলোকে শেল্টার দেওয়ার জন্য যারা নিজের জীবনকে ঝুঁকিতে রেখে প্রতিদিন দিন রাত কাজ করে চলেছে, তাদের ওপর আক্রমণ করছে। তো প্রথম এটা বুঝতে হবে যে তাদের তাহলে মোটিভটা কি। রাষ্ট্রের জন্য যদি তাদের চিন্তা থাকতো, সাধারণ মানুষের জন্য যদি চিন্তা থাকতো, তাহলে সাধারণ মানুষের ওপর, বংশের মানুষ, তারাও তো সাধারণ আদিবাসী। প্রথম বুঝতে হবে সাধারণ আদিবাসী না, আদিবাসী কথাটা এখানে ভুল, প্রথমত বুঝতে হবে। সাধারণ মানুষ, এটাই তো বলছি। না, এই জায়গাটাতে মানে বোঝার ভুল আছে। সাধারণ মানুষের কোনো এর সঙ্গে কোনো লেনা দেনা নেই। এই যে মাওবাদ বলা হচ্ছে, নকশালবাদ বলা হচ্ছে, কোথাও অন্যান্য টেরোরিজম বলা হচ্ছে ইত্যাদি, সাধারণ মানুষের সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই। কিন্তু সাধারণ মানুষ কিন্তু তাদেরকে সাপোর্ট করে না। কিন্তু হ্যাঁ, হতে পারে কোথাও কোথাও দেখা যেতে পারে যে সাধারণ মানুষ মুখ খুলছে না ভয়ে, কারণ যেখানে যেখানে মাওবাদীরা সক্রিয় আছে সেখানে সেখানে তারা দমন পীড়ন চালাচ্ছে। সাধারণ মানুষকে কথা বলতে দিচ্ছে না, তারা যেটা নির্দেশ দিচ্ছে সেটাকে পালন করতে বাধ্য করছে। আর এটাকেই তারা উল্টোভাবে বলছে রাষ্ট্র দমন পীড়ন চালাচ্ছে। রাষ্ট্র দমন পীড়ন চালায় না। আর এটা বুঝতে হবে যে ভারতবর্ষের মতন রাষ্ট্র, যার 5,000-6,000 বছরের ইতিহাস আছে, 5,000-6,000 বছর ধরে ভারতবর্ষে অসংখ্য জনগোষ্ঠী, অসংখ্য ভাষাভাষীর মানুষ, অসংখ্য ছোট ছোট সংস্কৃতির মানুষ আছে, কত ধরনের বিবিধতা আছে। কিন্তু এত কিছু সত্ত্বেও এই মানুষগুলো 5,000-6,000 বছর ধরে একে অপরের সঙ্গে কানেক্টেড হয়ে আছে। যদি রাষ্ট্র তাদের ওপর দমন-পীড়ন চালাতো, যদি রাষ্ট্রের বিরুদ্ধে তাদের সত্যি সত্যি মনের মধ্যে কোনো ক্ষোভ থাকতো, তাহলে এই 5,000 বছরের ইতিহাস গড়ে উঠতো না। এখানে যদি কেউ চেন্নাইয়ে যদি কেউ রামের পুজো করে, তাহলে এখানে আমার মিজোরামেও রামের পুজো হয়। এখানে যদি আসামের মধ্যে যদি কৃষ্ণের আরাধনা হয়, তাহলে গুজরাটের মধ্যেও হয়। সমগ্র দেশের মধ্যে একটা সিঙ্গেল সংস্কৃতি, মানুষের বিবিধতা সত্ত্বেও একটা রাষ্ট্রীয় একতা। সারা দেশে যেখানেই যান আপনি কোনো না কোনো ভাবে আপনি তার প্রমাণ পাবেন যে এটা আমারই দেশ। না, তাহলে মাওবাদী অঞ্চলগুলো কেন আজকে বিচ্ছিন্ন? ওনারা বিচ্ছিন্ন কেন? মাওবাদী অঞ্চল বলতে অ্যাকচুয়ালি অঞ্চল হয় না, সেটা ভারতবর্ষের অঞ্চল, ভারতবর্ষের ভূখণ্ড, ভারতবর্ষের মানুষ। মাওবাদীদের জন্য কোনো অঞ্চল নেই, ডেজিগনেটেড কোনো অঞ্চল নেই। হ্যাঁ, কোথাও আপনি বলতে পারেন যে কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু জায়গা আছে যেখানে কিছু বিভ্রান্ত মানুষ যারা ভুল পথে গেছে, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো শক্তির দ্বারা প্রভাবিত হয়েছে, কখনো লোভে পড়ে। পৃথিবীতে বিভিন্ন চক্র আছে যারা ব্যাপক পয়সা ঢালছে আমাদের দেশের যুবকদেরকে ভুল পথে ঠেলে দেওয়ার জন্য। আমরা জম্মু কাশ্মীরে দেখেছি শুধু পাথর ছোড়ার জন্য পয়সা দেওয়া হয়। সেটা তারা বলতে পারবে, কিন্তু এটা তো আজকে সারা ভারতবর্ষে, সারা পৃথিবীর মানুষ জানে যে জম্মু কাশ্মীরে শুধুমাত্র নিরাপত্তা বাহিনীর ওপর ঢিল ছোড়ার জন্য পয়সা দেওয়া হয়। এটা সারা পৃথিবীর মানুষ এখন জেনে গেছে এটা। তো এরকম কোনো না কোনো কিছু না থাকলে কিছু মানুষ কেন তারা জঙ্গলের মধ্যে অস্ত্র নিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে যাবে, পুলিশ সিআরপিএফ এর বিরুদ্ধে লড়াই করতে যাবে? কিছু না কিছু তো তারা পায় কোথাও না কোথাও থেকে। বুঝতে হবে জিনিসটা কোত্থেকে পায়, সেটা তদন্ত করার বিষয়। আসবো আপনার কাছে। হ্যাঁ, মিনমা বাবু কিছু বলছেন। হ্যাঁ, বলুন। পরশু তোমরা দুইটা বইয়ের দেখাইছে, একটা ফ্রন্টলাইন আর একটা হিমাংশু কুমারের। লাস্ট যে বইটা মানে আপনার বস্তারের উপর লেখা, সুনন্দা সুন্দরম, ঠিক না? সে বইটার নাম হচ্ছে বার্নিং ফরেস্ট বা ইন্ডিয়া, হ্যাঁ, ওয়ার ইন বস্তার। বুঝলেন? ওই বইটার মধ্যে উনি 80 সাল থেকে এখনো পর্যন্ত
রাষ্ট্রীয় দমন পীড়নের শিকার বস্তারের জনগণ যে হয়েছে তার একটা প্রামাণ্য দলিল হাজির করছে। অনেক প্রামাণ্য দলিল আছে, কিন্তু তার মধ্যে এটা একটা লেটেস্ট ঠিক না? যদি এটা আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে কিভাবে এটা শুরু করা হয়েছে। এখন ধরেন এই মাওবাদীদের দমনের নামে বিভিন্ন ধরনের সোশ্যাল অর্গানাইজেশন এখানে তৈরি করা হয়েছে, বিভিন্ন টাইপের সোশ্যাল অর্গানাইজেশন। সামাজিক একতা মঞ্চ কইও একটা অর্গানাইজেশন আছে মাওবাদী। এটা কি এরা কি সশস্ত্র অর্গানাইজেশন? কোন যেগুলো? হ্যাঁ, সশস্ত্র অর্গানাইজেশন। তাহলে আপনি বলছেন যে ভারতের ফৌজ ছাড়াও সেখানে সশস্ত্র organization আছে? যেমন ধরেন আপনার সারওয়ার জুলুম কইয়া অর্গানাইজেশন ছিল, 2005 সালে এটা তৈরি করা হয়েছিল। রাষ্ট্র সম্পূর্ণ বেআইনিভাবে এইগুলো করছে, কেউ করতেছে, ওইটিও করা হইতেছে আপনি কিন্তু প্যারামিলিটারি ফোর্স ছাড়াই। তাহলে আপনি একটা কথা এটার উত্তর দিন, বা যেটা মানুষ জানতে চাইবে সেটা হচ্ছে এই মানুষগুলোকে কি রাষ্ট্র নিজস্ব দেশের বা নিজস্ব রাষ্ট্র ভাবে না, কারণ প্রসেনজিৎ বাবু উনি যেটা ভাবে না। বলছেন যে কারণ রাষ্ট্র ভারতবর্ষের কি ভারতবর্ষে আপনি ভারতবর্ষের মিলিটারি ভারতবর্ষের জনগণের বিরুদ্ধে লড়াই করছে। আপনি দেখেন যে লাস্ট মেহবুবা মুফতি কইতেছে রাজনাথ সিং রে যে আপনি এটার পলিটিক্যাল সলিউশনের জন্য আপনি আলোচনাতে যান, কইছে কোনো আলোচনা নাই। পাকিস্তানের প্রশ্নই কইছে কোনো আলোচনাই করার দরকার নেই, হার্ড লাইন। মুখ্যমন্ত্রী কইতেছে তো, প্রস্তাবটা দিতেছে তো যে কাশ্মীরে মেয়েরা পাথর ছুটতেছে, বস্তারে কি হইতেছে আর্মি যে মারতেছে, আর্মির কোনো ডিআইজি গিয়া নারীদের উপর নির্যাতন করে না, ডিআইজি গিয়া তো আর নির্যাতনটা করতেছে না, আর্মির লোকরা করতেছে তো, ঠিক না? মেয়েরা স্কুলে যেতে পারে না, কেন যেতে পারে না? আর্মির লোকরাই তো এই কাজটি করে, মেয়েদের উপর নির্যাতন করে। মিনুবাবুর হয়তো দোষ নেই, কারণ আমাদের দেশে এরকম দোষের প্রশ্ন, এটা সত্য ঘটনা। নারীদের নির্যাতন কিভাবে মাওবাদী চিহ্নিত করা হয়, নারীদের টুকরো করে দেব, ভারতকে ভেঙে ছারখার করে দেব, এইরকম মাওবাদীরা কখনো ভারতকে ভেঙে ছারখার করে দেওয়ার কথা কয় না, মাওবাদীরা কখনো এই কথা কয় না। তেমন ভাবে পৃথিবীতে আন্তর্জাতিক অনেক চক্র আছে, অনেক কিছু চক্র নাই, একসময় মাওবাদীদের সম্পর্কে এদের মুখ হিসেবে বিভিন্ন ধরনের ইন্টেলেকচুয়াল অর্গানাইজেশন আছে। না, এটি একদমই বলেছেন কিছু অর্গানাইজেশন আছে, সামাজিক একতা মঞ্চ, সালোয়ার জুলুম। আপনি দেখেন এটা না শুধু সালোয়ার জুলুম না, সেন্ট্রাল গভর্নমেন্ট, আমার কথা শুনেন, সেন্ট্রাল গভর্নমেন্ট সুপ্রিম কোর্ট এন্টি নকশাল যে পুলিশ বাহিনী আছে সেটা ব্যান করেছিল। আচ্ছা উনি কি বলে আছে মাওবাদী নকশাল বলুন বা অন্যান্য সেটারে নাম পরিবর্তন কইরা কইছে অক্সিলারি আর্ম ফোর্স কইরা অপারেশন করতে আছে। কোন রাজ্যে 2 থেকে 5 কিলোমিটারের মধ্যে সিআরপি, বিএসএফ, আইবিডিএফ মোতায়েন করে রাখে কিনা? মিনবাবু আছে আপনার কাছে আছে, শুধু কইলে তো হইতো না, রাষ্ট্র এখানে সবচেয়ে বেশি শুধু বস্তার না, মণিপুরে স্পেশাল আর্ম ফোর্সের অবস্থাটা দেখেন আপনি। মণিপুরে আন্দোলন করলো, তারা আর্ম ফোর্স স্পেশাল অ্যাক্ট উইথড্র করলো না, এখন 370 উইথড্র করবো, এখন কাশ্মীরের জন্য 370 উইথড্র করবো। বুঝতে পারলেন না? এসব বিজেপি সরকার, রমন সিং সরকার প্রচুর টাকা, মাওবাদীরা টাকা দেয় না, রমন সিং সরকার গভর্নমেন্ট স্পন্সর টেরর, টাকা এবং অস্ত্র দিয়ে সাহায্য করতেছে, টাকা এবং অস্ত্র দিয়ে। প্রামাণ্য দলিল আপনি বার্নিং ইস্যু, বার্নিং ফরেস্ট, এটা দেখেন হয়ে যাবো। রাষ্ট্রীয় যে একতা সাধারণ মানুষ, আরে শুধু এটা কি সুনি সুরি সোশ্যাল ওয়ার্কার, সোশ্যাল ওয়ার্কার বস্তারে এসিড ছুঁয়ে দিছে, প্রভাবে এসিড ছুঁয়ে দিছে, সেই এসিড ছুঁড়া মুখ নিয়ে দিল্লিতে প্রটেস্ট করা হয়েছে। ঠিক না? সুপ্রিম কোর্টের ল এর ছুঁয়ে দিতে কইছে। আমাদের দেশের সাধারণ মানুষকে তারা রক্ষা করার জন্য নয়, সাধারণ মানুষকে রক্ষা করার জন্যই, সাধারণ মানুষকে হত্যা করার জন্য, সাধারণ মানুষকে রক্ষা করার জন্য, প্রটেক্ট করার জন্য, কর্পোরেট লুটের জন্য না, কর্পোরেট লুটের জন্য না, ঠিক না? কর্পোরেট লুট আদানি আম্বানির জন্য না, সাধারণ মানুষের জন্য। আদিবাসী না, হোয়াট ইজ দ্যাট? আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি, প্রামাণ্য তো আদিবাসী না, ত্রিপুরার আদিবাসী না, বস্তারের আদিবাসী না,
আদিবাসী জনগণ না, ভারতবর্ষের মানুষ না, তারা 8 জন না। 40,000। আচ্ছা উনি বলছেন যে ওনারা যারা আছেন এনারা কি ভারতের আদিবাসী? ভারতের আদিবাসী কিনা? আরে টাইমস না হয়তো বিতর্কটা হয়েছিল। আজকে আপনি যে বিতর্কটা করতেছেন, উনি বলছেন আজকে আপনি যে ভ্যানগার্ডে যে বিতর্কটা করতেছেন, সেই বিতর্কটাতে অর্ণব গোস্বামী টাইমস এ করছিল। কথা বুঝছেন তো? এটা আপনারা বিতর্ক সৃষ্টি করেন? না না, বিতর্ক না তো, এটা তো বিতর্ক তৈরি করা হয়েছে। বাস্তব এটাই প্রশ্ন। এখন সেই যদি নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে অস্ত্র হাতে নেওয়া রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র, রাষ্ট্র সশস্ত্র, আমি সশস্ত্র হবো না। তাহলে রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র হওয়া কি সবকিছুর না? সবকিছু না, আমরা সেটা বলতেছি না। আপনি এখানে 26 জন জওয়ান যখন মারা গেছে, আপনি তার জন্য ডিসকাশনের টেবিলে ডাকছেন। আর এত অগণিত মানুষ যে মারলো রাষ্ট্র, মানুষের উপর নির্যাতন করলো, তার জন্য কি করা হলো? তার জন্য কি করা হলো? আমাদের আজকে ঠিক না, আমরা পুরুষোত্তম বাবু তো প্রথমেই কইছে যে শুধুমাত্র 26 জন না। কালকেও তো দেখলাম মাওবাদীদের না ঝন্ডা উঠাইয়া বক্তৃতা দেওয়া হলো, যারার উপর নির্যাতন করা হলো। মাওবাদী টেস্ট করা হয় কিভাবে জানেন? মেয়েদের ব্রেস্ট টেস্ট করা হয়, ব্রেস্ট টেস্ট করে দেখা হয় কে মাওবাদী কে না। সত্যি না, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, মিডিয়াতে ভাইরাল, সোশ্যাল মিডিয়াতে গর্ব না, সত্য। আমি কইতেছি তো, আমি একদম বইয়ের নাম দিয়ে দিতেছি। আমার প্রসেনজিৎ বাবুর কাছে, আমার প্রসেনজিৎ বাবুর কাছে দাবি যে যা কিছু হোক তথ্য নিয়ে হাজির করেন। আপনি বার্নিং ইস্যু করেন না। কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর নন্দিনী, আমি নাম কইতেছি তো, নন্দিনী সুন্দরমের বইটা পড়ো, প্রসেনজিৎ বাবু নিয়ে আসো, তাদেরকে আপনার সুপ্রিম কোর্টে, উনি বলছেন এগুলো প্রজেক্টেড না, সুপ্রিম কোর্টের লয়াররা এখানে লড়ার জন্য বাইরে থেকে বাইরে দিয়েছে বস্তার থেকে। উনি বলছেন এগুলো মানুষকে, আরে মানুষকে কি বিভ্রান্ত? মানুষ বিভ্রান্ত হয় না। তারা চন্দন বাবু 47,234 বার আক্রমণ করা হয়েছে। সাধারণ ডেটাশিট কতজন সিভিলিয়ান হত্যা করা হয়েছে? ঠিক আছে, আমরা তো বললাম, আমি কথা বলি। আমরা জম্মু কাশ্মীরে যাব না, আমরা এটা বলছি যে রমন সিং সরকার, রমন সিং সরকার করাপ্টেড। 2,511 জন সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। এটি সরকারি তথ্য, সন্ত্রাসবাদীরা সরকারি তথ্য। তাহলে আরে শুনেন, মা মেয়েরা ঘরের থেকে পড়তে গেছে, স্কুলে গেছে, আইনা রেপ করে মাইরা পোশাক পরে গেছে মাওবাদী কমান্ডার। আচ্ছা, আপনারা কি সেনাবাহিনীর উপর আঙ্গুল তুলছেন? ভারতের সেনাবাহিনীর উপর সেনাবাহিনী কি গভর্নমেন্ট, রাষ্ট্র? আপনারা কি আন্দোলনের পথে যান না কেন? আমরা আন্দোলন করতেছি তো, আমরা রাজনৈতিক করতেছি তো, রাজনৈতিক গণতন্ত্রের আজকে আন্দোলন করতেছি তো, আমরা রাজনীতি গণতন্ত্রে যাদের আস্থা নেই, এইভাবে কথা বলে চলতো না। মানুষের এভাবে মানে আপনি মিসলিড করবেন, এটা হইতে পারে না। তথ্য নিয়ে কথা বল, দায়বদ্ধতা মানুষের প্রতি যদি মানুষের প্রতি দায়বদ্ধ হতে গেলে মিলিটারির প্রতি দায়বদ্ধ না, সাধারণ জনগণের প্রতি দায়বদ্ধ। আপনি কোন না কোন দেশে আছে, কোন রাজ্যে আছে, 2 থেকে 2.5 কিলোমিটার ক্যাম্প বসানো মধ্যযুগীয় মানুষের ঠিক আছে মধ্যযুগীয় মানুষের কথা, আমাকে বলতে মধ্যযুগীয় না, মধ্যযুগীয় আপনারা, অসামাজিক মধ্যযুগীয় মানুষের কথা আপনাদের। আচ্ছা, আমরা আলোচনায় ফিরি না, আলোচনা ফিরেন, আলোচনার থেকে লাইন চুপ হইছে দেখে আলোচনায় ফিরি। ঠিক আছে, আপনি আমি আমাকে বলতেন এভাবে হয় না। শুনুন, প্রথম কথা হলো ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। আমি একজন মানবাধিকার কর্মী, কিন্তু মানবাধিকার কর্মী হিসেবে আমি কি দেখি, মণিপুরের মায়েরা যাদের স্বামী, যাদের ছেলে, মণিপুরের নারীরা যাদের স্বামীকে খুন করেছে, কারা খুন করেছে জানেন? আসাম রাইফেলস, ইন্ডিয়ান সেনাবাহিনী। এবং কি বক্তব্য? সবগুলো এনকাউন্টার ডেথ। তারা সশস্ত্র উগ্রপন্থী, তারা মিলিটারির সাথে, পুলিশের সাথে সশস্ত্র সংঘর্ষে মারা গেছে। আর আমাকে বলতে দিন না, আমরা যখন কথা বলি তথ্য নিয়ে কথা বলতে দিন। আপনি শুনুন, ভেরিফাই করুন। আমরা যা বলি, আমি যা বলি, দায়িত্ব নিয়েই বলি। আপনি শুনুন, দয়া করে শোনার দায়িত্ব থাকুক। তো মায়েরা বলল যে মণিপুরে গত 5 বছরে আধা সামরিক বাহিনী, সিআরপিএফ এবং ভারতীয় সেনাবাহিনী 1000 ভারতীয় নাগরিককে ঠান্ডা মাথায় এনকাউন্টারের নামে খুন করে হত্যা। কে বলেছে? আমাকে বলতে দিন। এটা কে বলেছে? আমাকে বলতে দিন। প্লিজ আপনি করুন। আরে আপনি আমাকে আমি একজন মিথ্যা কথা চেষ্টা করবেন। আমরা তো ভালো করে শুনছি আপনার কথা। আমি বলি, আপনি প্রতিবাদ করুন।
বলছেন, যদি প্রতিবাদ করার থাকে প্রতিবাদ করুন। আমি যা বলছি দায়িত্ব নিয়ে বলার চেষ্টা করছি। সেনাবাহিনী মোরাল ডাউন করার মতো কথা সেনাবাহিনী অত্যাচার করলে করবো না। না, না, সেনাবাহিনী অত্যাচার করলে করতো না, সেটা তো অত্যাচার করতেছে। আপনি কে? আরে, আপনি কেন বলছেন? আমাকে আপনি বলতে দিন। সেনাবাহিনীর দাবি দেন নাকি? আচ্ছা, আমাকে ঠিক আছে। বলতে দিন, এই যে মুশকিল। ঠিক আছে, মুশকিল না, এই দেখো, আপনি আলোচনা করতে পারতেন না তো। ওনাকে থামাও। না, ঠিক আছে, ঠিক আমি আছে, কি বলুন। বলছি আমাকে বলতে হ্যাঁ, ইচ্ছা না? বলেন, বলুন। আমরা কি আমাদের চেয়ে আমরা কি দেশপ্রেমিক না? হ্যাঁ, অবশ্যই। সেনাবাহিনী যখন খুন করবে আমি বলবো না। মণিপুরে কি হলো আমি বলছি, আপনারা ভেরিফাই করে দেখুন। এক ভারতীয় মণিপুরের মায়েরা সুপ্রিম কোর্টে গেল, গিয়ে বলল 1000 মণিপুরের মানুষকে, তাদের পরিবারের পরিজনকে সেনাবাহিনী আসাম রাইফেলস ঠান্ডা মাথায় গুলি করে মেরেছে। সুপ্রিম কোর্ট কে বললো এই ইস্যুটি সুপ্রিম কোর্ট তদন্ত করলো। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সন্তোষ বি হেগড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্ট কমিটি করলো। কমিটি করে বললো যে 1000 ঘটনা তদন্ত করা যাবে না, আপনারা এই কমিটি আমরা করলাম, আপনারা স্যাম্পল হিসেবে 100 ঘটনা তদন্ত করে দেখুন যে মায়েরা যে অভিযোগ করছে সেই অভিযোগ যথার্থ কিনা। তারা তদন্ত করলো, তদন্ত করে বললো সবগুলোই হলো এনকাউন্টার ডেথের নামে ঠান্ডা মাথায় নিরীহ মানুষকে কপালে ট্রিগার চিপিয়ে গুলি করে হত্যা করা। আজকে সেনাবাহিনীর মরাল, আজকে ইরম শর্মিলী চানু কেন 20 বছর অনশন করলো? তার চোখের সামনে দেখলো বিএসএফ তার গ্রামে গাড়ি থেকে নেমে নির্বিচারে গুলি করা শুরু করলো, 20 জনকে মেরে ফেললো। পরবর্তী সময় বলা হলো এনকাউন্টার ডেথ। কিন্তু ইরম শর্মিলী চামু দেখলো আমার দেশের সেনাবাহিনী বিএসএফ গাড়ি থেকে নেমে কনভয় থামিয়ে বাজারের মধ্যে নির্বিচারে গুলি করা শুরু করলো, 20 জন মারা গেল। সেই ঘটনা দেখি ইরম শর্মিলী চামু বললো যে না, আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ারে ভারতবর্ষ থেকে প্রত্যাহার করতে হবে, অনশন শুরু করলো। মণিপুর কি আমাকে বলতে দিন, আপনি আমি খোঁজ খবর নেই বলি, আপনি পরে বলবেন। এইভাবে বিয়োগ করবেন না। আপনি যখন কথা বলেন আমি একটা কথা বলি, কথা বলার পদ্ধতি জানুন। আপনি আমাকে বলতে দিন, আপনি পরে বলবেন। আমি যা বলছি দায়িত্ব নিয়ে বলছি। আপনি একের পরে আমি তো সব সুপ্রিম কোর্টে বলছি, যেটা ঘটনা আপনারা বলবেন না। আজকে দেশকে দুর্বল কারা করছে? যারা গরু নিয়ে রাজনীতি করে, যারা গরুর জন্য দাঁড়ান আমাকে বলতে কেন, আমাকে যারা গরুর জন্য মানুষকে পিটিয়ে খুন করে, তারা দেশের এই হচ্ছে বিজেপি আজকে সারা দেশে গণতন্ত্র আক্রান্ত। না, আমাকে বলতে দিন। বলে যাচ্ছে আচ্ছা, পুরুষোত্তম বাবু, প্রশান্ত বাবু, আপনাদের কাছে আসবো। আমারটা শেষ করুন। মিন্টু বাবু, একটা বিষয় যে আমি যে কথাটা বলছি হ্যাঁ বলুন। আপনি বলবেন, আমি বলতাম আমার ডাকলেন কেন? না, অবশ্যই তাহলে আমি আপনাকে- আসবো না, না। আপনারা যখন কথা বলছেন- সেনাবাহিনী অত্যাচার করলে বলা যাবে না? অবশ্যই বলা যাবে, কেন কিন্তু বলা যাবে? সেটা- মণিপুরে যে ঘটনাটা হয়েছে, হ্যাঁ। ইরম শর্মিলী চামু যে বিএসএফ নিরীহ মানুষকে খুন করলো, এটা কি মিথ্যা? এটা ঘটনা নয়। কাশ্মীরে গত 20 বছরে 10,000 কাশ্মীরি যুবককে কারা অপহরণ করেছে? কারা করেছে? কারা দায়ী? আচ্ছা, কাশ্মীরে এই পরিস্থিতি কেন? কেন কাশ্মীরের মানুষ ঢিল ছুড়ে? আরে মেয়েরা আচ্ছা, এই কয়েক বছরে হয়েছে ঘটনা। গত না, এর আগে কি কাশ্মীর সমস্যা ছিল না? 20 বছর হয়েছে। কেন কাশ্মীরে দমন পীড়ন? কেন কাশ্মীরে দমন পীড়ন? আজকে দেশকে কারা দুর্বল করছে? আজকে দেশকে কারা দুর্বল করছে? আর যারা দেশের স্বাধীনতা আন্দোলনে কোনোদিন অংশগ্রহণ করেনি, তারা আজকে দেশপ্রেমের গান গায়। এটা আমাদের মানতে হবে। এটা আপনি বুঝুন। তাদের ষড়যন্ত্রকে চন্দ্রবাবু, এটা আপনি বুঝুন, যারা ফ্রিডম মুভমেন্টে যাদের কোন রকম ভূমিকা ছিল না, শুধু ফ্রিডম মুভমেন্টে বিরোধিতা করেছিল, তারা এখন স্বাধীনতা সংগ্রামী পুরুষোত্তম বাবু, একটু সময় নিয়ে নিচ্ছি। ওই মিনময় বাবুর কাছে একটা জিনিস শুধু জানতে চাইবো, সেটা হচ্ছে মিনময় বাবু, একটা কথা ওনারটা শেষ একটা করবেন। বিতর্ক যদি করবে, কথা বলতে দিও। আজকে অবশ্যই, সারা অবশ্যই, দেশে গণতন্ত্র আক্রান্ত, আমাদের- কথা বলা যাবে না। আজকে একজন একনায়ক কথা বলবে, সবাইকে একই সুরে গান গাইতে হবে, না হলে গলা কেটে ফেলা হবে। এইটা হচ্ছে দেশে, কাকে নির্দেশিকা করছেন? সারা দেশে আমাদের সারা দেশে কথা বলা যাবে না। আজকে কথা বলা যাবে না, এমন তো হতে পারে না, অবশ্যই না। হচ্ছে তো এটা। আজকে দেশে এটা কি সত্যি? এরকম গণতন্ত্র হচ্ছে? আক্রান্ত সব দিক থেকে। উনি আমাকে কথা বলতে ইচ্ছেন, দেখুন না। দর্শকদেরকে ভুল বার্তা দেওয়ার জন্য কোনো ডিলেট না না কেন ভুল বার্তা? ভুল বার্তা দেওয়ার ভুল বার্তা তো এটা। বিভ্রান্ত করার জন্য মানুষ না না, বিচার ভুল করবে। বার্তা সত্যকে ধারণা চাপা দেওয়াটা ভুল। রাষ্ট্রীয় মানুষের রাষ্ট্রপ্রেমে আচ্ছা, আসলে শোনো, আমাকে পরিকল্পিতভাবে কোনো ডিবেট হয় না, তো হতে পারে না তো। আরে আপনি dictate করবেন নাকি? আপনি dictate করবেন? আপনিও তো মানুষের কাছে দায়বদ্ধ, আমরা সবাই মানুষের কাছে দায়বদ্ধ। মানুষের কাছে দায়বদ্ধ না। আপনারা মানুষের কাছে দায়বদ্ধ না। কিউরিয়াস করার জন্য সেনাবাহিনী অত্যাচার বলবো না। সেনাবাহিনী অত্যাচার করা যাবে না। আরে আপনি
দেখেন না এর যারা BSF সেনাবাহিনীকে পরিচালনা আরে করে ভাই। BSF চিতাবাড়িতে 3 জন মারা দিল, মানুষ আওয়াজ নাই। এই দেখুন, চিতাবাড়িতে 3 জন মারছে, আওয়াজ আসেনি। কোনো ধরনের বার্তা দেওয়ার জন্য আসেনি আওয়াজটা। কোনো প্রচেষ্টা হলে এই চন্দন বাবু, প্রচেষ্টার মধ্যে আরে চিতাবাড়িতে সাবরুমের চিতাবাড়িতে 3 জন মারলো তো BSF, 3 জন ট্রাইবেল মারছে তো BSF, আওয়াজ আসেনি। এটা কথা বলো নাই। দেখুন একটা উদাহরণ এই যে আমরা এই বিষয়ে এই না, আলোচনা না, করছিলাম। একটা কথা বলছি। আওয়াজ না, আসেনি, না, আলোচনা হয়েছিল এই বিষয়ে না, না, আলোচনা করছিলাম না, না, বাবু মাওবাদীর ব্যাপারটা বক্তব্য কি বলছি। সেনাবাহিনীর বিরুদ্ধে কথা, এটা তো ভয়ঙ্কর কথা। অবশ্যই, না, এটা তো ভয়ঙ্কর কথা। আপনার- সেনাবাহিনীর বিরুদ্ধে, সামরিক বাহিনীর বিরুদ্ধে কথা বলা যাবে না। এর জন্য সেনাবাহিনী আর সেনাবাহিনীর জন্য কিসের প্রেম? যখন একজন বিএসএফ যখন খেতে পায় না, তাকে যখন মানুষের উপযুক্ত খাওয়া দেওয়া হয়, সে যখন কথা বলে, তখন কোথায় যায়? Suspect. দেশপ্রেম। সাসপেন্ড। কারা আজকে সেনাবাহিনীর জওয়ানদের ব্যবহার করছে সাধারণ মানুষের বিরুদ্ধে? সেনাবাহিনীর জওয়ানরা তো দায়ী নয়, তারা তো পেটের দায়ে সেনাবাহিনীর দায়িত্ব নেয়। আজকে তারা দেশকে পরিচালনা করছে, জানেন না। কর্তারা, রাজনৈতিক নেতারা, তারা দেশের সেনাবাহিনীকে, দেশের আধা সামরিক বাহিনীকে দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করছে। আমরা এটার বিরুদ্ধে বলছি। গলার জোরে কোনো বিষয় এই দেখেন চাপিয়ে অল ইন্ডিয়া পিপলস ফোরাম কোনোভাবেই লাস্ট ইয়ারে অল ইন্ডিয়া পিপলস ফোরাম বস্তারে চন্দনবাবু, আমাদের রাজ্যে যদি ডাটা শিট দেখুন, যারা আজকে বলছে রাজ্য না তো, আপনি বস্তারে আসেন, আপনি বস্তারে আসেন, রাজ্য কেন? বস্তারে আসেন। একটা কথা বলছেন না, 97 থেকে আমরা এটা জানতে চাইবো, 26 জন জওয়ান হত্যা হয়েছে, এই যে বিষয়টা, এটাকে আপনারা নিন্দা করছেন, সবাই নিন্দা করছেন। এটা তো নিশ্চয়ই নিন্দনীয়। যে কোনো, আমি কথা বলেছি, যে কোনো ঘটনাই নিন্দনীয়, যে কোনো মৃত্যু দুঃখজনক, 26 জনের মৃত্যু দুঃখজনক। মাওবাদী সমস্যাটা পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গে তো অনেকদিন অনেক বছর যাবত কিন্তু মাওবাদীদের হিংসাকে আমি সমর্থন করি না, মানবাধিকার কর্মী, কিন্তু রাষ্ট্রের হিংসা নিন্দনীয়, রাষ্ট্র এবং মাওবাদী হিংসা নিন্দনীয়। রাষ্ট্র বড় সন্ত্রাসবাদী। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আপনি জানেন কিনা খোঁজ করে নেবেন। আমরা জানি যে বীরাপ্পান বড় সন্ত্রাসবাদী, জানেন তো সবাই, সারা দেশ জানে। বীরাপ্পানের নাম নিশ্চয়ই আমরা শুনেছি, যে চন্দন কাঠ দস্যু। বীরাপ্পানকে ধরার জন্য স্পেশাল এসআইটি গঠন করেছিল কেন্দ্রীয় সরকার, তামিলনাড়ু সরকার, অন্ধ্রপ্রদেশ সরকার, উড়িষ্যা সরকারের নেতৃত্বে স্পেশাল এসআইটি, তাদের দায়িত্ব হয়েছিল বীরাপ্পানকে ধরবে। এবং তারা বীরাপ্পান কোথায় থাকে? আদিবাসী অঞ্চলে থাকে, যেখানে গরিব মানুষ থাকে, সেখানে এসআইটি কাজ শুরু করলো। যখন এসআইটি বীরাপ্পান বিরুদ্ধে অভিযান শুরু করলো, এটা বছর 4-5 ধরে চলেছিল, তখন আদিবাসী অঞ্চল থেকে আওয়াজ উঠতে শুরু করলো যে বীরাপ্পানকে ধরার নামে তো নিরীহ মানুষকে খুন করা হচ্ছে, আদিবাসীদের খুন করছে, অত্যাচার করছে। তখন আজকে আমরা যেমন শুনলাম সেনাবাহিনীর মরাল ভাঙ্গা হচ্ছে, তখন অনেকে বলতে শুরু করলো যে না, এই যে কথাগুলো বলছে মানবাধিকার কর্মীরা, এটা আসলে ঘটনা নয়, এটা হচ্ছে বীরাপ্পানকে ডিফেন্স করার জন্য মানবাধিকার কর্মীরা কিংবা অন্যরা, বুদ্ধিজীবীরা, আজকাল তো বুদ্ধিজীবীদের উপর রাগ, বুদ্ধিজীবীরা এগুলো বললো, অনেকে বিশ্বাস করলো, বোধ হয় তারা বীরাপ্পান তাদেরকে পে করছে এরকম না। কিন্তু শুনুন, এই তো 5টা মিনিট ধৈর্য ধরুন, না আমাদের 2 মিনিট আমি বলবো, ঠিক আছে। বীরাপ্পান, এবং শুনুন, এই সমস্ত বিষয়টা বুঝতে সাহায্য করবে আমাদের। তখন পরবর্তী সময়ে কৃষ্ণয়ার মারা গেছেন, বিচারপতি কৃষ্ণয়ার, উপেন্দ্র বক্সী, ভারতবর্ষের বিখ্যাত নাগরিকরা সুপ্রিম কোর্টকে একটা চিঠি লিখলো, এই বীরাপ্পানকে ধরার নামে এসআইটির বিরুদ্ধে এত বড় অভিযোগ করছে, সুপ্রিম কোর্ট ব্যাপারটা তদন্ত করে দেব। সুপ্রিম কোর্ট জাতীয় মানবাধিকার কমিশনকে দায়িত্ব দিল, এবং পরবর্তী সময়ে জাস্টিস সদাশিবমের নেতৃত্বে একটি বিচার বিভাগীয় কমিশন গঠন করা হলো কর্ণাটক হাইকোর্টের কর্মরত বিচারপতি। সেই বিচার বিভাগীয় কমিশনকে দায়িত্ব দেওয়া হলো যে বীরাপ্পানকে ধরার নামে এসআইটির বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে, তাদের নৈতিক মনোবল ভাঙার জন্য যে অভিযোগগুলো করা হচ্ছে, সেগুলো যদি মিথ্যা না সত্য আপনারা তদন্ত করে দেখুন। সেই সদাশিবম কমিটি রিপোর্ট দিল যে এসআইটি, স্পেশাল ইনভেস্টিগেশন টিম, স্পেশাল ফোর্স, তারা বীরাপ্পানকে ধরার নামে 200 জন আদিবাসী মানুষকে, যাদের কেউ বীরাপ্পানের ছায়া কোনোদিন দেখেনি, তাদেরকে কপালে ট্রিগার চাপিয়ে ঠান্ডা মাথায় খুন করে, সেই খুনকে এনকাউন্টার ডেথ দেখিয়ে পুরস্কার পেয়েছে, প্রমোশন পেয়েছে, এবং ধর্ষণ করেছে। এবং পরবর্তী সময় সদাশিবম কমিটির রিপোর্ট কেন্দ্রীয় সরকার মানল, অন্ধ্রপ্রদেশ সরকার মানল, তামিলনাড়ু সরকার মানল, এবং কর্ণাটক সরকার মানল, এবং প্রত্যেকে ক্ষতিপূরণ দিল। এখন যদি আমাকে প্রশ্ন করেন যে কে বড় সন্ত্রাসবাদী, বীরাপ্পান সন্ত্রাসবাদী না এসআইটি সন্ত্রাসবাদী, পাল্লার দুদিকে রাখলে কোন দিকে বেশি ঝুঁকে থাকবে? এই হচ্ছে
এর জন্য এসআইটি দায়ী না, আমাদের সরকার দায়ী, আমাদের রাজনৈতিক দল দায়ী, আমাদের রাষ্ট্র দায়ী। আমাদের রাষ্ট্র সেনাবাহিনী বিএসএফ এর জওয়ানদের ব্যবহার করে সাধারণ মানুষের বিরুদ্ধে। এবার যেটা মানুষ এই যে এই প্রশ্ন না, আমার প্রশ্ন নেই, হ্যাঁ আমার প্রশ্ন না, আমি বলছি এখন এই যে হিংসা করছে, 26 জন বিএসএফ জওয়ান মারা গেছে, দুঃখজনক। আমি প্রথমেই বলেছি আমরা কোন মৃত্যুকে আমরা মানতে পারি না, কিন্তু এই বস্তার জুড়ে যে হিংসা চলছে, হিংসা প্রতিহিংসা, রাষ্ট্র যে নির্বিচার হিংসায় নেমে পড়েছে, তা থেকে গত পরশু দিনের ঘটনাকে বিচ্ছিন্ন করে দেখলে চলবে না। আমরা চাইবো সাধারণ মানুষ, কারণ ভারতবর্ষটা কর্পোরেটদের নয়, ভারতবর্ষের আদিবাসীদের, ভারতবর্ষের সাধারণ মানুষের। এখন জানতে চাইছে পুরুষোত্তম বাবু, যারা অস্ত্র হাতে ভারতীয় সেনাবাহিনীর সাথে যুদ্ধ করছে, সেনাবাহিনী কি সেখানে নরম কোন কোলবালিশ নিয়ে যুদ্ধ করতে যাবে? যুদ্ধের নিয়মকরণ আছে, যুদ্ধের নিয়মকরণ আছে। আমরা কি চাইছি? আমরা চাইছি যুদ্ধ যাতে না হয়, আমরা চাইছি যুদ্ধ যাতে না হয়। মাওবাদীদের, আমি তো প্রথমেই বলেছি, মাওবাদী সমস্যার সমাধান করতে গেলে এটা আইন শৃঙ্খলার সমস্যা নয়, এর আর্থ সামাজিক সমস্যা সমাধান প্রয়োজন। আমি বলিনি, আমার মতো, আমার কথা শুনুন, সেটা অন্য প্রশ্ন, আমার প্রশ্ন শুনুন, আপনারা খোঁজ খবর নেবেন। আমার মতো একজন সাধারণ মানবাধিকার কর্মীর কথা নয়, ভারতবর্ষের প্ল্যানিং কমিশন, এখন তো মোদী সরকারের সেই প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে 2008 সনে, তুলে দিয়েছে স্বাধীনতা আন্দোলনে যারা অংশগ্রহণ করেনি তারা দেশকে ভাঙছে। ভারতবর্ষের প্ল্যানিং কমিশন 2008 সনে প্ল্যানিং কমিশন বলেছিল, আমাকে বলতে দিন, 2008 সনে প্ল্যানিং কমিশন, আমি শেষ করি, আমি শেষ করে বলবো, আপনি বলুন, আমি শেষ করে। 2008 সনে প্ল্যানিং কমিশন বলেছিল যে নকশাল হিংসা কিংবা নকশালবাদ কিংবা মাওবাদ যে চেহারা আমরা দেখছি, তাকে যদি সমাধান করতে হয় তাহলে আর্থসামাজিক উন্নয়ন করতে হবে। এখন কেন্দ্রীয় সরকার কিংবা মধ্যপ্রদেশ সরকার, ছত্তিশগড় সরকার আর্থসামাজিক উন্নয়নের নামে যেটা করছে, ভারতবর্ষের মধ্যাঞ্চলে লুটের বাহারি বন্দোবস্ত করেছে। এই সমস্যার সমাধান হবে যদি আদিবাসীদের জঙ্গল জমি জীবনের অধিকার ফিরিয়ে দেওয়া হয়, যদি সেনাবাহিনী অত্যাচার বন্ধ করা হয়, মাওবাদীদের হিংসা বন্ধ করা যাবে। মাওবাদীদের উন্নয়ন দিয়ে, উন্নয়ন বলতে শুধুমাত্র ফ্লাইং ওভার নয়, ফ্লাইওভার নয়, শপিং মল নয়, উন্নয়ন হলো প্রত্যেকটা আদিবাসীর জন্য শিক্ষার অধিকার, প্রত্যেকটা আদিবাসীর জন্য খাদ্য সুরক্ষা। উন্নয়ন হচ্ছে আম্বানিদের হাত থেকে ভারতবর্ষের সম্পদকে রক্ষা করা। সেই উন্নয়ন করা যায় প্রত্যেকের গ্রামে বিদ্যুৎ, প্রত্যেক গ্রামে পানীয় জল, প্রত্যেক গ্রামে স্বাস্থ্য, আদিবাসীদের জঙ্গল অধিকার প্রতিষ্ঠিত করা, জঙ্গল লুট বন্ধ করা, তাহলে মাওবাদী সমস্যা থাকবে না। না হলে এই ধরনের মৃত্যু উপত্যকার মধ্য দিয়ে আমাদের যেতে হবে। যখন এই দেখবেন, আমি এখন কথা বলবো, মাঝখানে বাধা দেবে না, আপনি দেখুন চন্দন বাবু, খেয়াল করে দেখবেন, এই যে উন্নয়নের কথা যখন বলছে, তখন আমি সম্পূর্ণ একমত। উন্নয়নের প্রয়োজনীয়তা আমাদের দেশের সবচেয়ে যে দরিদ্র ব্যক্তি, তার জন্য সবার আগে দরকার। এটা আমার দেশের প্রধানমন্ত্রী বারবার বলছেন, শুধু বলছেন না, কাজও করছেন। এবার কোনো সন্দেহ নেই, সারা দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ এটা দেখছে। উন্নয়ন এ নিয়ে কোনো বিতর্ক নেই, উন্নয়নের প্রয়োজনীয়তা কোনো বিতর্ক নেই। আমরা আমাদের সরকার আসার পর, আমাদের পার্টি সরকারে আসার পর থেকে একের পর এই দেখুন, একের পর যখন আমি যখন বলবো তখন আমাকে শেখাবে, আমি যখন মাঝখান থেকে বলবো তখন আমাকে শেখাবে, আমি যখন কথা বলছি, আপনি যদি আপনার যদি মনে হয় আপনি এতক্ষণ 70% টাইম আপনার কথা বলছেন, নির্মল বাবু 70% টাইম আপনার দুজন কথা বলছেন, আপনার দুজন রাষ্ট্রের বিরুদ্ধে সেনাবাহিনীর কথা বলছেন। যখন আমাকে কথা বলতে দিচ্ছে তখন মাঝখানে এসে ডিস্টার্ব করছে। আপনি দেখুন, ডেভেলপমেন্ট নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। দেখুন, এই যারা আজকে মাওবাদের নামে অস্ত্র হাতে তুলে সেনাবাহিনীর বিরুদ্ধে, অন্যান্য আধাসামরিক বাহিনীর বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে যারা লড়াই করছে, আমরা তাদের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো এরকম কোনো বার্তা দেখেছি যে চলো তুমি যে উন্নয়নের ডাক দিয়েছো ভারত সরকার, আমরা তোমার সঙ্গে আছি, চলো উন্নয়নের জন্য আমাদের এই এজেন্ডা, এই করতে হবে, অতটা পয়েন্ট দিলাম 1 2 3 4 করে, বা যে কোনো হোক, আমাদের এই হলো এজেন্ডা, চলো আমরা দুজনে মিলে, তারা তো ভারতবর্ষের নাগরিক, আমরা ধরে নিচ্ছি ভারতবর্ষের নাগরিক তারা, ঠিক আছে, মিলে আমরা ডেভেলপমেন্ট করি। যদি সাধারণ মানুষের জন্য কাজ করার যদি হয়, তাহলে তাদের তরফ থেকে কোনো বার্তা আসতো সরকারের কাছে, রাষ্ট্রের কাছে কোনো বার্তা আসতো,
কোনো বার্তা এসেছে এমন কোনো তথ্য আছে কি? আপনি তো সাংবাদিকতা করেন। না, এই কোনো বিষয়ে- আসেনি, এই বিষয়ে- আসেনি। এই বিষয়ে দ্বিতীয়ত না, না, আরেকটা আমার শেষ আসবো। হয়নি। হ্যাঁ, আমার শেষ দ্বিতীয়ত হয়নি, বলুন। শেষ হয়নি। দ্বিতীয়ত হলো শেষ হলে ওই আপনি শেষ। আপনি যদি আমাদের রাজ্যের দিকে যদি তাকান, আমি- আমি দেখুন, না, 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 আপনি ডেভেলপমেন্টের কথা যদি বলেন, ডেভেলপমেন্টের কথা বলেন, সময়ের শেষে আপনি কবে এই নকশাল সমস্যার সমাধান হবে হ্যাঁ, এবং সাধারণ কিভাবে মানুষ, হবে? এই রাষ্ট্র পরিবর্তন সাধারণ মানুষ জানতে চায় যে সাধারণ- আপনারা এখন কেন্দ্রে আছেন, মোদী সরকার, পাশাপাশি আজকে এই উন্নয়নের বার্তা যদি সব অংশে পৌঁছাতে হয় তাহলে ভারতের প্রথম যে আভ্যন্তরীণ সমস্যা, নকশাল সমস্যা, এটা কবে শেষ হচ্ছে? আপনি আর চন্দ্র- ভারতের চন্দ্র- আভ্যন্তরীণ চন্দ্র- সমস্যা, নকশাল সমস্যা না, চন্দ্র- আর কত জোয়ান করলে আপনারা আপনারা- বুঝে নিন, প্রথম এটা বুঝে নিন, আপনারা কত জোয়ান করলে প্রথম ব্যবস্থা এটা বুঝে নিন এটা যে সাধারণ মানুষ আভ্যন্তরীণ সমস্যা না, দারিদ্র্যের জন্য আভ্যন্তরীণ সমস্যা দারিদ্র্যের জন্য দারিদ্রকে দায়ী করে গভর্নমেন্ট কাজ করতেছে। চন্দ্রবাবু দারিদ্রকে দায়ী করে সন্ত্রাসবাদী আমাদের জন্য জোয়ান মরছে ঠিক আছে, না, না, ওরাও কিন্তু গরিব না, না, আপনি এটা দেখেন, একটা আপনি এটা অত্যন্ত দেখেন। ভুল কথা, এটা অত্যন্ত ভুল কথা, অত্যন্ত ভুল কথা যে সাধারণ মানুষ, দরিদ্র মানুষ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে নেমে, এটা একদম মিথ্যা কথা। সাধারণ মানুষকে কত এটা মিথ্যা কথা, এটা গরিব মানুষদের প্রতি অপমানজনক আরে কথা। গরিব মানুষের কথা গরিব বলে তো মানুষদের গরিব অপমান ব্যবসায়ীকে করা। মাইরা নিল। যদি তা হতো শুধু বস্তার বা শুকনা জেলা না, রাজস্থানে সারা গরু ভারতবর্ষে বাজার দারিদ্র্য আছে। মাইরা দিল। দীর্ঘদিন ধরে সাধারণত 70 বছর আপনি ধরে দেখছেন না? আমরা দারিদ্র্য যে দেখেছি। রাজস্থানে আমরা গরু বিভিন্ন পাচার রাজ্যে করতে দেখেছি, হরিয়ানা, বিভিন্ন আমরা রাজ্যে আমরা সাধারণ মাইরা দিল। মানুষ কিন্তু অস্ত্র হাতে ঠিক না? তুলে নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতো। মাইরা দিল তো। অনেক আগে সরকার হয়ে যেত। আখড়া মাইরা দিল। তা হয়নি, কিন্তু সাধারণ আরে, অপমান করা, সাহারানপুরে মাইরা দিল তো। এটা আমার দেশের আখড়া সাধারণ মানুষকে, দেশপ্রেমী সাধারণ মানুষকে বুঝতে না। অপমান করা, এত বড় যে দারিদ্র্যের রাজা জন্য করে- এই আচ্ছা, আপনারা মামলা। কবে নকশাল একদম সমস্যার সমাধান মিথ্যা। করছেন? আরে, নকশাল সমস্যা তো সমাধান হচ্ছে। হবে না। সরকার একদিকে- আর কতজন CRPF একদিকে- জওয়ান না, নিশ্চয়ই না। তার জন্য যতক্ষণ রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন না হইব, সরকার এই সাম্প্রদায়িক ব্যাপকভাবে শক্তি এটা- ক্ষমতার থেকে না যাবে, ততদিন এটা একটা সম্ভব না। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র। আপনাদের বেশিরভাগই শক্তি এই প্রতিনিধি পাবো। এই 26 জন জওয়ানের বদলা কবে হচ্ছে? আরো দিব, আরো বদলাইব। সাম্প্রদায়িক বেশিরভাগই শক্তি আমাদের যতক্ষণ দীর্ঘদিন পর্যন্ত আছে, 70 বছর ততক্ষণ ধরে এই ধরনেরই- ওনারা বলছেন আরো আরো দিব। না না আরো দিব। এটা পরিকল্পনা। কিন্তু হ্যাঁ, পরিকল্পনা না। পরিকল্পনা। আপনি এটাই দেখেন না। আপনি সেটা আরে বলছেন না, না। যে আপনি আমাদের দেখেন দেশকে মুক্তি চিত্র মোহাম্মদ করার জন্য শহীদ যে হয়েছে। নানান ধরনের শক্তি মেহবুবা কাজ মুক্তি করছে, হয়েছে, পাকিস্তানের নানান সাথে ধরনের আলোচনা কাজ করো। করছে, তার এই তার তার extremist বিভিন্ন সাথে ধরনের আলোচনা বার্তা করো। আছে, বলছে না, আলোচনা তার বিভিন্ন করো না। ধরনের বার্তা আছে। আপনি দেখেছেন Political solution জওহরলাল এই নেহরু না। ইউনিভার্সিটিতে কোনো ভারতবর্ষকে কথায় টুকরো political করার জন্য, জানি না। কাশ্মীরকে আলাদা করার আচ্ছা, জন্য, একটা কেরলকে জওয়ান, আলাদা একটা করার জওয়ান, জন্য একটা মাত্র- জওয়ান না, একটি ভারতের ছেলে না, আপনি কে না বলেছে? কে না বলেছে? অবশ্যই ভারতের সন্তান। কিন্তু কি আপনার আপনি তাদের মৃত্যুটার সাথে এই মৃত্যুটার জন্য দায়ী কে? তাহলে এই জওয়ানকে ঠেলে দিচ্ছে? ষড়যন্ত্র। কে জওয়ানকে ঠেলে দিচ্ছে? আপনি এটা বলুন, অস্ত্র হাতে নেওয়া কি সমাধান? আগের কথাটা আপনি শুনেন। অস্ত্র হাতে প্রথম কাজ হলো অস্ত্র হাতে। হ্যাঁ। দেখেন আপনার সালোয়ার জুদুম বন্ধ চালু করছে, সালোয়ার জুদুম বেআইনি হয়েছে, ঠিক আছে না? তারপরে তারা অপারেশন গ্রিন হান্ট দিছে। সালোয়ার জুদুমের সময় কত গ্রাম নিশ্চিহ্ন হয়েছে হিসাব দেখ। অপারেশন হান্ট শুরু করছে, কৈলাসের 4টা গ্রাম নিশ্চিহ্ন করে দিছে। বাস্তারে ভয়াবহ পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি। আমি রিপোর্ট দিতেছি তো। একদম মিথ্যা কথা। বস্তারে- সাধারণ মানুষ মাওবাদের আপনারা বিরুদ্ধে, দেখেন, বস্তারে নকশালবাদের হচ্ছে বিরুদ্ধে সাধারণ মানুষ দাঁড়িয়েছে। একটা constitution সাধারণ মানুষ ইন্টারনেটে বিভিন্ন ধরনের তথ্য সংবিধান ছড়িয়ে কাজ দিয়ে করে না। বস্তারে মিথ্যা কথা সংবিধান ছড়িয়ে দিয়ে কাজ মানুষকে করে বিভ্রান্ত না। করার চেষ্টা। মনমোহন সিং না, বাহিনী না, কাজ না, না, করে। এগুলো একদমই মিথ্যা কথা। মিথ্যা মিথ্যা কথা, কথা, মিথ্যা প্রমাণ। কথা। এগুলি আমি একটা পরিকল্পনার অঙ্গ। মন্তব্য এগুলি একটা দিয়েছি, পরিকল্পনার অঙ্গ। আমি বলছি তো, কিচ্ছু আমি আপনি বলছি বলার কি আছে? সাধারণ আমাদের মানুষ, জওয়ানদের মৃত্যু সাধারণ কি মানুষের আপনাদের পথে নেমে এসেছে। না, না, সাধারণ আমাদের মানুষের পথে জওয়ানদের নেমে মৃত্যু এসেছে। যেমন আমাদের জন্য সাধারণ দুঃখের। মানুষ বুঝতে পারছে, ভারতবর্ষের যে সাধারণ মানুষ বুঝতে পারছে এটা মানুষের সাধারণ মানুষের জন্য না। তার জন্য এই লড়াই, আপনি দুঃখ এই প্রকাশ করেন। মাওবাদীরা এই সাধারণ মানুষের আপনি জন্য দুঃখ লড়াই করে না। করেন যে রাষ্ট্রীয় মাওবাদীরা বিরোধী ভারতবর্ষকে সেটা টুকরো করার জন্য, করেন। ভারতবর্ষকে আপনি ধ্বংস করার জন্য। সেটা করেন। এটা করে যে অন্য কোনো আপনার এই দেশের চ্যানেল হয়ে, থেকে আপনি এটা মেসেজটা কোনো দেন। আন্তর্জাতিক চক্রের অংশীদার মানে তারা কাজ করে। সুন্দর ভাবে একদম মিথ্যা কথা বলে হবে না তো। বলবো না কেন? আপনি মিথ্যা কথা বলে দিবেন আর হয়ে যাবে না নাকি? হয়ে গেল না কেন? আপনি আপনারা তাদের হয়ে কথা বলছেন, আপনারা কথা বলছেন যারা ভারতের ছিল না, যারা ভারতবর্ষের ঐতিহ্য নষ্ট করতে চায়, যারা ভারতবর্ষের ইতিহাসকে তারা অস্বীকার করে, যারা ভারতবর্ষের সংস্কৃতি ধ্বংস করতে চায়, আপনি এমন শক্তিকে সমর্থন করছেন। এটা দুঃখের কথা। আপনার জন্য ভারতবর্ষে, আমার মতো আপনার জন্য ভারতবর্ষে, আপনি ভারতবর্ষের নাগরিক, আপনি ভারতমাতার সন্তান, আপনি ভারতবর্ষের জন্য কথা বলুন। ভারতবর্ষকে কিভাবে শক্তিশালী করা যায় তার জন্য কথা বলুন। ভারতবর্ষের সেনাবাহিনী কিভাবে শক্তিশালী করা যায় তার জন্য কথা বলুন। আপনি বিভ্রান্ত করার জন্য কথা বলুন।
বলছেন। দাঁড়ান, বিভিন্ন দাঁড়ান, প্রশ্নের দাঁড়ান, কথা বলছেন। আমার যে মিথ্যা concrete তথ্য দিয়ে proposal রাষ্ট্রকে আছে, বিভ্রান্ত করার সেটা চেষ্টা হচ্ছে করছেন। ডক্টর সিসপার একটা করুন। টেলিভিশনের আপনি Political solution-এর দিকে আঘাত। ডিবেটকে একটা আচ্ছা, এই রাষ্ট্রের রাষ্ট্র বিরুদ্ধে হইতে পারে। রাষ্ট্রের বিরুদ্ধে প্রচারণা ব্যবহার করছেন আপনি। আপনি আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টিভি চ্যানেলের ডিবেটকে আপনি নষ্ট করছেন। ত্রিপুরাতে রাজনীতি করেন খেয়াল তো করতে হবে। সারা ভারতবর্ষ খেয়াল জানে, করতে হবে। সারা পৃথিবী জানে। আমি আমার দেশকে আপনার খুব ভালো করে জানি। রাজনীতি করতে গেলেও, আপনার আমার দেশকে আমি খুব রাজনীতি ভালো করতে করে জানি। রাজনীতিটা আমার ভালো দেশের বুঝুন। ইতিহাসকে আমি খুব ভালো করে আপনার জানি। আমার আপনি দেশের জানেন না। সংস্কৃতিকে জানি, ঐতিহ্যকে জানি, আপনি ভারতের সেটাকে স্বীকার সংস্কৃতি করি। জানেন, কিন্তু কিছু আপনি জানেন না। আমার দেশের আপনি সংস্কৃতিকে ভারতের যারা ইতিহাস কি জানেন? কিছু আমার জানেন না। দেশের সংস্কৃতিকে আপনি যারা একটা অস্বীকার ইতিহাস করে, জানেন না। সাধারণ মানুষের সাভারকার জীবনকে অস্বীকার করে, 2019 আপনি সাধারণ মানুষের নিরাপত্তাকে যারা আন্দামান অস্বীকার জেলের করে, মুসলেখা আপনি দিয়ে বানিয়েছে। তাদেরকে সমর্থন করার জন্য আর কথা সেই বলছেন। সাভারকার হচ্ছে এটা তাদের দুঃখের নেতা। কথা। মিন্ময় বাবু, কি আপনি বুঝে? ভারতীয়, আমিও বিপ্লবের ভারতীয়। নেতা। মিন্ময় বাবু, এটা আপনি এবং আমি ভারতবর্ষ। মিলে চলুন ভারতবর্ষকে আরে কিভাবে আমার শক্তিশালী তো করি। আমরা সব আপনিও পরিবেশিত। ভারতবর্ষের মানুষের একেবারে কথা বলবেন। concrete আপনি আমার আমি concrete বাইরে concrete আমরা একটা দেশের মানুষ। মিনিমাম একটা দেশের মানুষ, একটা দেশের মানুষ। আপনার আমার মধ্যে কোনো ভেদাভেদ নেই, কিন্তু আপনার আমার মধ্যে ভেদাভেদ আছে তো, চিন্তাধারায় ভেদাভেদ না আছে। না না, চিন্তা ভাবনা হ্যাঁ, চিন্তা ভাবনায় আমি ভেদাভেদ দেশের আছে। জন্য কথা আপনি বলছি। হিন্দু ন্যাশনাল আপনি পক্ষে যারা দাঁড়ান। দেশকে আপনি ক্ষতি করতে হিন্দু তাদের ন্যাশনাল পক্ষে আপনি কথা বলছেন। সেকুলারিজমের কথা আচ্ছা, ঠিক আছে, আপনারা দুজন বললেন তো। রাস্তা থেকে সরে আসুন। মিন্ময় বাবু, যারা আমাদের রক্ষার জন্য যারা দিন রাত নিজের জীবন না, ঝুঁকি তারা- রাখে, তারা- তাদের মোরালকে সাধারণ জনগণ দয়া করে তারা- তাদের মোরালকে ডাউন করবেন না। আপনি আজকে এই আপনি জন্য জানেন, আপনি আমি আপনি রাত্রিবেলা দেখেন না। ঘুমাতে পারি এই আমি কারণে যে বলতেছি, পুলিশ বাহিনী সারা রাত চিতাবাড়িতে আমাদের রাজ্যটাকে পাহারা দেয়। বিনা PSR প্রয়োজনে জওয়ানরা মারা দিল। পাহারা দেয়, কোথায় ছিলেন সেনাবাহিনী প্রসেনজিৎ পাহারা বাবু? দেয়, বিএসএফ জওয়ানরা পাহারা দেয়। কোথায় ছিলেন? তার জন্য আমি টিভিতে বসে আমি টিভিতে বসে এত সুন্দর সুন্দর কথা বলতে এই কারণে পারছি যে সীমান্তে বিএসএফ জওয়ানরা দিন রাত পরিশ্রম করছে, জীবনকে ঝুঁকিতে রাখছে। তাদেরকে আমাদের কৃতজ্ঞতা থাকবে, তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা থাকবে। আগরতলাতে বলুন আর ত্রিপুরাতে বলুন, সারা ভারতবর্ষে বলুন, পুলিশ বাহিনী না, পুলিশ বাহিনী আপনি প্রথম চেষ্টা করুন যে পুলিশ বাহিনী যে সামরিক বাহিনী আমাদের জন্য দিন রাত আরে এই ধরনের সেন্টিমেন্টাল কথা দিয়ে তো কাজ হবে না। তাদের ডাউন করার জন্য আপনি কথা বলতে দেবেন। না, না, হয় না ইমিডিয়েট সিজফায়ার মানে কি আপনি পার্ট অফ হ্যাঁ আমি পলিটিক্যাল সলিউশন সলিউশন চলে একদম এই ব্যাপারে কোনো সেকেন্ড অপিনিয়ন নেই। ওনাদের দল থেকে বলা হচ্ছে যে হ্যাঁ যদি মাওবাদীরা সলিউশনে আসতে চায় পলিটিক্যাল সলিউশন ছেড়ে রাষ্ট্র কিভাবে আরে শুনুন, আমাকে আমাকে বলুন না। উদ্দেশ্যটা কি এখানে স্পষ্ট হয়ে আপনি যায়। আপনি তো বলেছেন, আপনারা চুপ করুন, আমি তো বলি, আমার তো বলছেন উদ্দেশ্যটা কি? মানে কাকে প্রশ্ন দেওয়া যাবে না? আমরা শুনুন, রাষ্ট্র অস্ত্র ত্যাগ করে দেবে, না, শুনুন। আমার দেশ দখল না, না। চীন এসে আমার দেশ দখল আমার- করে, আমার সেনাবাহিনী আরে কথা- অস্ত্র ছেড়ে দেবে, আমার সেনাবাহিনী আরে সেনাবাহিনীর জন্য দরদ তো নির্বাচনী দরদ। আমাকে বলতেন আরে কথা বলবেন আমাদের সব্বা শুনুন, দেশের সাধারণ মানুষ অনেক সবাই দায়বদ্ধ, আমরা সবাই দায়বদ্ধ না। আমি অনেকক্ষণ শুনলাম দুপক্ষের বক্তব্য। শুনুন, প্রথম কথা হলো রাষ্ট্রকে সাধারণ মানুষের বিরুদ্ধে সেনাবাহিনী ব্যবহার বন্ধ করতে হবে। রাষ্ট্রকে সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বন্ধ করতে হবে। মাওবাদী হিংসাকে আমি মানবাধিকার কর্মী সমর্থন করি না, কিন্তু হিংসার প্রেক্ষাপটটা বিচার করতে হবে। আমরা চাইব এই সমস্যার আর্থসামাজিক দৃষ্টিকোণ থেকে সমাধান, অত্যাচার নিপীড়ন করা বন্ধ করতে হবে। আর দেশপ্রেম, সেনাবাহিনীর জওয়ানদের মৃত্যু কেউ মানতে চায় না, কিন্তু কারা দায়ী, কারা সেনাবাহিনীর জওয়ানদের কামানের খোরাক করছে, তাদেরকে জবাব দিতে হবে। আজকে আমি দেশকে ভালোবাসি বলে আমি বলবো কাশ্মীরে ভারতীয় সেনা যখন অত্যাচার করে আমাকে বলতে হবে। আমি দেশকে ভালোবাসি বলেই, আমি সংবিধানকে ভালোবাসি বলে আমি বলবো আমার সেনাবাহিনী বেআইনি খুন করতে পারে না। আমার সেনাবাহিনী কাশ্মীরে যা করছে সেটা আমার ভারতবর্ষের সংবিধান পরিপন্থী, আমি বলি, এই বলার অধিকার আমার আছে যেহেতু আমি দেশকে ভালোবাসি। আর আজকে দেশকে দুর্বল করছে কারা? দেশকে কথা বলে সন্ত্রাসবাদীদের মোরালকে হাই করা হয়, যে কথা বললে সন্ত্রাসবাদীরা উৎসাহিত হয়। ঠিক আছে, সন্ত্রাসবাদীকে আপনি থামবেন না, না, আমাকে বলতে দিন না,
গ্রহণ করেন। না, সেনাবাহিনী- এইভাবে বলো, না, শুনুন, সেনাবাহিনী আমি ওর ওনাকে থামান, এটা একটা গল্প ওনাকে থামান না, ওনাকে থামান, এটা একটা গল্প তৈরি করা হয়েছে। ওনাকে থামান, ওনাকে এই হচ্ছে সমস্যা, একটা গল্প তৈরি এই হচ্ছে করা সমস্যার হয়েছে। কথা বলতে দেবে না। করা হয়েছে। আজকে দেশের পক্ষে বিপদ কি জানেন? মিথ্যে দেশে- গল্প তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার দেশের চেষ্টা পক্ষে করছে, বিপদ সেটাকে হচ্ছে মেনে কি? চুপ করে বসে থাকা, যারা এটা এক ধরনের- যারা এক দেশে ধরনের জনবিরোধী আজকে চিন্তাভাবনা। হিন্দু সাম্প্রদায়িক আমরা শক্তি যদি চুপ করে দেশের থাকি, পক্ষে সবচেয়ে এই বড় সাধারণ মানুষ বিপদ। যদি চুপ করে থাকে তাহলে সাধারণ মানুষের পক্ষে হিন্দু হয় না। সাম্প্রদায়িক শক্তি যারা দেশকে ভাগ ভাগ করতে চায়, হয় না। যারা কোনোদিন দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি, তারাই আজকে দেশপ্রেমিক সমাজে এটাই দুঃখজনক। আপনি এই চ্যানেল থেকে যারা সেনাবাহিনী ভারতকে দুর্বল করার জন্য কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া যাবে না। দেশকে ক্ষতি করার জন্য, দেশের সর্বনাশ করার জন্য কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া যাবে না। এই বার্তাটা সবার কাছে স্পষ্ট হয়ে যাক, সবার কাছে স্পষ্ট হয়ে যাক যে ভারতকে যারা নষ্ট করতে চায়, ভারতের মানুষের যারা ক্ষতি করতে চায়, তাদের কাছে তাদেরকে কোনো প্রশ্রয় দেবে না ভারতবর্ষের মানুষ। ভারত জেগে উঠছে, ভারতবর্ষের মানুষ জেগে উঠছে, ভারতবর্ষের মানুষ আজকে অন্যায়ের বিরুদ্ধে, রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে, আজকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতবর্ষ ঐক্যবদ্ধ হচ্ছে। এই সময়ে ভারতকে ভাগ করা ভারতবর্ষের মানুষের না না, শুনুন শুনুন, ভারতকে ভাগ করতে চাইছে আজকে দেশের হিন্দু সাম্প্রদায়িক শক্তি দেশকে ভাগ করতে চাইছে। তারা আমাদের দেশের সংস্কৃতি নষ্ট করতে চায়। তারাই দেশ বিরোধী, হিন্দু সাম্প্রদায়িক শক্তি দেশ বিরোধী, হিন্দুদের বিরুদ্ধে সাম্প্রদায়িক শক্তি, হিন্দু তো চলতো না। যে আলোচনা হলো হিন্দু সেখানে সাম্প্রদায়িক আমরা শক্তি দেশের সামনে যে সবথেকে বড় বিপদ। কোথাও না কোথাও আজকে বড় বিপদ হচ্ছে হিন্দু সাম্প্রদায়িক শক্তি। মাওবাদীদের ভারতবর্ষে আসতে হবে একটি গণতান্ত্রিক গণতান্ত্রিক সমাধানে আসতে হবে। রাজনৈতিকভাবে এই সমস্যার সমাধান সম্ভব এবং সেই দিকে দুই পক্ষকে কিন্তু এগিয়ে আসতে হবে। রাষ্ট্রকে এবং যারা মাওবাদী ছেড়ে দিয়ে যদি আলোচনার টেবিলে বসে তাহলে এই ক্ষেত্রে আমরা চাইবো সন্ত্রাসের পথ ছাড়তে হবে, যুদ্ধ ছাড়তে হবে, জনবিরোধী সমাজবাদী রাষ্ট্রবাদী বন্ধ করতে হবে, অস্ত্র ছেড়ে আলোচনা টেবিলে হাতে নিয়ে রাষ্ট্রকে চোখ রাঙিয়ে আলোচনা করা বললে